পরিচয় করিয়ে দিচ্ছে লক্ষ্মীপুর জেলার সম্মানিত আমির মাস্টার রুহুল আমিন। পরিচয় করে দিচ্ছি ফেনী জেলা আমির মুফতি আব্দুল হান্নান। সম্মানিত কর্মী ভাইয়েরা, কুমিল্লাবাসী এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, যিনি দীর্ঘদিন কুমিল্লা জেলার দায়িত্বে ছিলেন, জননেতা জনাব আব্দুর রব। জননেতা জনাব আব্দুর রব। কোথায় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রদ্ধেয় স্নেহের ভাই বোন এবং ছেলেরা, আপনারা কেমন আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলা সম্মানিত সভাপতি, কুমিল্লার মাটি ও মানুষের নেতা, অত্র অঞ্চলের জনগণের একান্ত সাথী জনাব কাজী দ্বীন মোহাম্মদ মঞ্চে আজকে উপনীত হবেন। যিনি মঞ্চকে আলোকিত করবেন, এই মঞ্চের মধ্যমণি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত এবং আগামী দিনের বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার রূপকার জনাব ডাক্তার শফিকুর রহমান উপস্থিত হবেন। মাটি ও মানুষের নেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই মঞ্চকে ইতিমধ্যেই যারা আলোকিত করেছেন, তার মধ্যে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুম, মাওলানা আব্দুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, মঞ্চে আরও স্থানীয় এবং জাতীয় নেতৃবৃন্দ। এই মঞ্চ দাঁড়িয়ে আজকে আমার মনে পড়ছে, এ মঞ্চে এই কথা বলেছিলেন বাংলাদেশের ইসলামী আন্দোলনের পুরোধা, যাকে নবদ্বীপ সেই বৃদ্ধকে বিগত জালেম সরকার কারাগারে রেখে ধুকে ধুকে মরতে বাধ্য করেছে, সেই জনাব আমাদের প্রিয় নেতা সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজমের কথা। তিনি এখানে কথা বলেছেন আমাদের সাবেক আমির জামাত, শহীদ আমির জামাত মাওলানা মতিয়ার রহমান, যিনি 2টি মন্ত্রণালয়কে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করেছেন। 2 টাকার দুর্নীতিও যার মাধ্যমে পাওয়া যায়নি, তাকে জালেমের ফাঁসির কাছে ঝুলে আল্লাহর দিদার লাভ করতে হয়েছে। অন্যায়ভাবে বিচারিক হত্যা করে তাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে। সেই নিজামী এই মঞ্চে কথা বলেছিলেন। আজকে মনে পড়ে এই মঞ্চে জামাতের অতি শীর্ষ নেতৃবৃন্দ এক এক করে কথা বলেছিলেন। বিশেষ করে কোরআনের পাখি মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি এই মঞ্চে বহুবার বিভিন্ন ঘাত ও প্রতিঘাত মোকাবেলা করে কোরআনের তাফসীর পেশ করেছিলেন এবং তিনি এক সময় বলেছিলেন, আজকে কোরআনের কথা বললে তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গাল দাও, কিন্তু এই মৌলবাদীরা যদি গাছের মূল ধরে নাড়া দেয়, তাহলে তোমরা তোমাদের সে ভারতের মামার বাড়িতে গিয়ে পড়বে, সেখানেও কোনো আশ্রয় খুঁজে পাবে না। প্রিয় ভাইরা, সে কথাকে আজকে আমরা হাতে হাতে পেয়েছি। এই কথাকে স্মরণ করে
আমি বলতে চাই, এই ভূখণ্ড স্বাধীন হয়েছে 190 বছর পরে 1947 সালে একবার, আবার কোরআনের আইন চালু করবে বলে স্বাধীন হয়েছিল 1900 সেই কোরআনের আইন চালু করে বললে স্বাধীন হয়েছিল 1947-এ। আর আমাদের এই ভূখণ্ড আবার মানুষের অধিকার আদায়ের স্বার্থের কথা বলে স্বাধীন হয়েছিল 71-এ। কিন্তু আমরা দেখেছি তিনবার স্বাধীন হওয়ার পরেও জনগণ তাদের অধিকার খুঁজে পায়নি। সহস্র জনতার রক্ত ঢেলে, রাজপথে রক্তস্রোত ঢেলে আবার এই অগাস্ট বিপ্লবের মাধ্যমে তৃতীয়বার স্বাধীন করেছে বাংলাদেশকে। অতএব এবার আজকের এই উপস্থিত জনমণ্ডলী, আমার প্রিয় ভাই ও বোনদের দায়িত্ব বেড়ে গেছে। আল্লাহ বারবার আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন, এই দেশকে কোরআনের আলোকে গড়ে তোলো। আমরা যদি এখনো চুপ থাকি তাহলে আবার সেই জালেমের মতোই আমাদের উপরও সেই আল্লাহর আযাব নামতে বাধ্য হবে। তাই আমি আমার প্রিয় কর্মী ভাইদেরকে, কর্মী বোনদেরকে অনুরোধ করতে চাই, আর অপেক্ষা নয়, এবার আপনারা নড়ে চড়ে বসুন, উঠুন, ছুটুন, কুম্ভ আঞ্জের এই কথাকে মনে রেখে জনগণের দ্বারে দ্বারে যান, জনগণকে দাওয়াত দেন, সম্পৃক্ত করেন, সংগঠনের সাথী বানান, সঙ্গী বানান। আর মানবিক বাংলাদেশ গড়ার জন্যে যত রকমের প্রস্তুতি প্রয়োজন সেই প্রস্তুতি গ্রহণ করুন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভূখণ্ডটি যে উদ্দেশ্যে দিয়েছেন, এবার আল্লাহর রহমতে জামাতের নেতৃত্বেই এই জমিনের পরিবর্তন আসবে। আল্লাহ আমাদের সহায় হন। সকলেই আমরা আল্লাহর কাছে সেই তাকবীর ধ্বনি দেই, নারে তাকবীর, নারে তাকবীর। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে রয়েছে সাংস্কৃতিক, আমাদের একটু সাংস্কৃতিক গোষ্ঠী আপনাদের উদ্দেশ্যে গান পরিবেশন করবেন। আমাদের ভিক্টোরিয়া কলেজের সাবেক বিপি মুজিবুর রহমান ভাইয়ের নেতৃত্বে সাংস্কৃতিক জোট এখন আপনাদের সামনে একটি গান পরিবেশন করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাহের ভাইয়ের আগমনে শুভেচ্ছার স্বাগতম, জননেতার আগমনে শুভেচ্ছার স্বাগতম, জাতীয় নেতার আগমনে নারায়ে তাকবীর, তাহের ভাইয়ের আগমনে কুমিল্লাবাসীর পক্ষ থেকে প্রিয় নেতার আগমনে আমরা আপনাদের সম্মুখে নারায় থাকবে স্লোগানে স্লোগানে একটি সঙ্গীত পরিবেশন করছি। আমাদের সাথে নারায় থাকবে, ধ্বনি তুলতে পারবেন তো? যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে চাই, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের,
ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে। যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করে দাও, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে তরতর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ঘুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে। পিতামাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখয়, বিচার করো গো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। ঘুম হয়ে গেছে ভাই, প্রভু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে। পিতামাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখয়, বিচার করো গো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নর পিশাচ সীমারের দল জানা নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলার সুমালার। মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু, শত আঘাতে তাকবীর ধ্বনি তুলব বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মেরেছে অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে ক্ষত। ঘরে বসে কেউ রইব না গো ঠুনকো হাতে, যাও রাজপথে জীবন বিলাতে আলে হামজার মতে। যদি ভারতীয় আগ্রাসন এই দেশের দিকে চোখ রাঙায়, আমাদের যদি আন্দোলনের ডাক আসে, হে মুসলমান আপনারা কি বসে থাকবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেরেছে অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে ক্ষত। ঘরে বসে কেউ রইব না গো ঠুনকো হাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলে হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছি তুমি, প্রয়োজনে ফের পাশের কেল্লা গড়বে নবীর বীর। ভুলে যাব দলকে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর 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 আল্লাহু আকবার। সম্মানিত কর্মী ভাইয়েরা, আমাদের মঞ্চ থেকে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনারা আমিরে জামাত স্টেজে আসার পর কেউ ফ্ল্যাগ উড়াবেন না। আমাদের আমিরে জামাতকে যাতে সবাই দেখতে পায়, তার বক্তব্য সুন্দরভাবে শুনতে পারে, আপনাদের সহযোগিতা কামনা করছি। এই পর্যায়ে আবার একটু পরিচিতি পর্ব। এখন আপনার সাথে পরিচিত হচ্ছেন আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ, কুমিল্লার কৃতি সন্তান মুফতি আমিনুল ইসলাম। পরিচিত হচ্ছেন কুমিল্লা নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মুস্তাক ফয়েজি। পরিচিত হচ্ছেন কুমিল্লার অন্যতম বিদ্যাপীঠ ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ, বরুড়ার গণমানুষের নেতা জনাব অধ্যক্ষ শফিকুল আলম হেলাল। পরিচিত হচ্ছেন সারা বাংলাদেশের দ্বীনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান
তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার নবমনোনীত অধ্যক্ষ এবং কুমিল্লার কৃতি সন্তান ডক্টর হিফজুর রহমান। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোবারক হোসাইন। জনাব মোবারক হোসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সম্মানিত শ্রদ্ধেয়, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, কুমিল্লা মহানগরীর সংগ্রামী আমির জননেতা জনাব কাজী দ্বীন মোহাম্মদ আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি কুমিল্লার গণমানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, উলামা মাশায়েখ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 24 স্বাধীনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ জামাত ইসলামী যে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশেষ করে দেশকে গড়ে তোলার জন্য, সামনে এগিয়ে নেওয়ার জন্য, মানুষের দুঃখ দুর্দশায় পাশে থাকার জন্য, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য, যারা নিহত হয়েছেন তাদের বাড়িতে বাড়ি গিয়ে খোঁজ খবর আর্থিক সহায়তার জন্য, সব কিছুর মোরার মূল কারিগর ছিলেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, 18 কোটি গণমানুষের নেতা, আমাদের শ্রদ্ধেয় রাহবার, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার জনাব ডাক্তার শফিকুর রহমান। এই শফিকুর রহমান সারা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখানো শুরু করেছে। বাংলাদেশের মানুষও জামাত ইসলামীকে স্বপ্ন দেখাচ্ছে। সুতরাং আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হলে, দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ে তুলতে হলে, ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হলে এদেশের মানুষ এখন স্বপ্ন দেখছে জামাতের কোনো বিকল্প নাই। যারা এই দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল, দুর্নীতিগ্রস্ত তৈরি করেছিল, দেশের মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল, আমাদের সম্মানিত রাহবারদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, 500 শতাধিক লোক যারা হত্যা করেছে, 2500-এর উপরে যাদেরকে গুম করা হয়েছে, অগণিত মানুষকে পঙ্গুত্ব বরণ করা হয়েছে, সেই শাসন এই দেশের মানুষ আর দেখতে চায় না। সুতরাং আমি আহ্বান জানাবো, সংক্ষিপ্ত সময়ের মাঝে, কুমিল্লা একটি ঐতিহাসিক জায়গা। এটা মাটি ও মানুষ ইসলাম পছন্দ করে। যেহেতু স্বাধীনতার পরে 5 আগস্টের পরে এদেশের মানুষ আরেকটি ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখছে, এদেশের মানুষ একটি ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখছে। সুতরাং কুমিল্লার আজকের এই গণমানুষকে, এই কর্মীদেরকে মানুষের দোরগোড়ায় গিয়ে জামাত ইসলামের সেই স্বপ্ন বাস্তবায়নের করার জন্য মানুষকে বলতে হবে, ঘরে ঘরে মানুষের কাছে যেতে হবে। ডাক্তার শফিকুর রহমান মানুষকে যে স্বপ্ন দেখানো শুরু করেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য মানুষের কাছে যেতে হবে। সর্বশেষ কথা যেটা, এই জালিম শাসক দেশ ছেড়ে পালিয়েছে, আবার মাঝে মাঝে বলে আমি টুপ করে ফিরে আসব। তার উদ্দেশ্যে বলতে চাই, এই সরকারকে বলতে চাই, অতি সত্বর তার দেশে এনে উচিত বিচার করার জন্য তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্মী ভাইরা, আজকের এই কর্মী সম্মেলন দক্ষিণ দিকে সালাউদ্দিন হোটেল পর্যন্ত, আজকে আর লোকে লোকারণ্য, এদিকে সোনালী ব্যাংক পর্যন্ত, উত্তর দিকে জেলা স্কুল পর্যন্ত লোকে লোকারণ্য, কান্দিরপাড় থেকে রানীবাজার রোড লোকে লোকারণ্য। আলহামদুলিল্লাহ, কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলন আজকে যে পর্যায়ে এসেছে, যে নেতৃবৃন্দুর ত্যাগ কুরবানি
এখানে সম্মেলন ঘটেছে, তার মধ্যে একজন মোবারক হোসেন ভাইও এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, নির্যাতিত নেতা, যিনি সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনকে সজীব করার জন্য সফর করিয়েছেন কঠিন সময়ে, সেই নেতা মাওলানা আব্দুল হালিম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين قال النبي صلى الله عليه وسلم المجاهد في طاعة الله وأيضا قال قال رسول الله صلى الله عليه وسلم الهجرة أن تهجر ما كره ربك। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরী আয়োজিত আজকের বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি কুমিল্লা মহানগরীর আমির জনাব কাজী দ্বীন মোহাম্মদ, প্রধান অতিথি সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত জেলা আমির বৃন্দ, ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। 2005 সালের পরে আজকে আমরা অত্যন্ত উন্মুক্ত একটি স্থানে এই কর্মী সম্মেলনের আয়োজন করতে পেরেছি। কালেমাতে শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে যেটা আমি তেলাওয়াত করেছি বলেছেন, তোমরা কি এমনইভাবে বেহেশতে প্রবেশ করতে পারবে? আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত জেনে নেবেন না তোমাদের মধ্যে জিহাদকারীকে আর তোমাদের মধ্যে সবরকারীকে। ইসলামী আন্দোলনের কর্মী এবং নেতা আমাদের বড় পরিচয় নয়, আমাদের পরিচয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দ্বীন কায়েম করার জন্যে, বাংলাদেশের সবুজ ভূখণ্ডে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন সবার ভাগ্যে জোটে না, কারণ ইমানের অপরিহার্য দাবি হচ্ছে ইসলামী আন্দোলন। এই ইসলামী আন্দোলন করার অপরাধে জামাত ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ 11 জন শীর্ষ নেতা শাহাদাত বরণ করেছেন। বিনা কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। 500-এর উপরে নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন। 1 লক্ষের উপরে নেতা কর্মী জেল কেটেছেন। 2000 বোন জেল কেটেছেন। তোর মধ্যে 5 জন বোন শাহাদাত বরণ করেছেন। 5000-এর উপরে নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। কারো 2টা চোখ নাই, কারো 2টা হাত নাই, কারো 1টা হাত নাই। এই যে ইসলামী আন্দোলনের উপরে জুলুম নির্যাতনের পরও আজকের এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশে পেশি শক্তি আওয়ামী লীগ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে 15 বছর হত্যা নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলনের কাজকে ব্যাহত করতে পারে নাই। জামাত অনেক দূরে এগিয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের এই বর্তমান অবস্থায় আমাদের দায়িত্ব হচ্ছে মৌলিকভাবে 2টি গুণ অর্জন করা। একটি হচ্ছে ইমানের শক্তি। আমাদের অস্ত্রের নাম হচ্ছে ইমান। আল্লাহ তাআলা বলেছেন, হাব্বাবাকুমুল ইমান, তোমাদেরকে আমি ইমানের মহব্বত দিয়েছি। ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীরা জেল জুলুমকে পাত্তা দেয় না, ফাঁসির মঞ্চের গেলে বলে খোলাপের খুশবু পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের ইমানের বাসনা। এই ইমানের শক্তি নিয়ে আধিপত্যবাদ বিরোধী শক্তির সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আমরা এখান থেকে তাড়ানোর জন্য সুযোগ পেয়েছি। আগামীতে কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে আর সুযোগ না পায়, ইমানের তাগিদে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা বলতে চাই, আমাদের মধ্যে দেশপ্রেমের যে গুণ, এটাকে উজ্জীবিত করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী শক্তি এখন উঁকি মারে কেবল আসার জন্যে। আপনারা দেখেছেন গত 2-3 দিন আগে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে, সভাপতিত্বে বাংলাদেশের প্রায় সবগুলো রাজনৈতিক দল আমরা একই মঞ্চে ছিলাম।
এবং সবার কথা হচ্ছে একটা, আধিপত্যবাদী শক্তিকে আগ্রাসন নিয়ে বাংলাদেশে থাবা মারার কোনো সুযোগ দেওয়া যাবে না। আমরা দলমত ভিন্ন হতে পারি, আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আমরা সব দল মিলে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে, মর্যাদার প্রশ্নে, বাংলাদেশের সম্মানের এবং প্রেস্টিজ প্রতিরোধের ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আজকে আপনাদের কাছে এই আহ্বান জানাতে চাই, আসুন আমাদের এই সীমান্ত দুটি এলাকা আছে, একটা আগারতলা আর এই যে ত্রিপুরা। আগারতলা বাংলাদেশ হাই কমিশনে হামলা করা হয়েছে, বাংলাদেশের অস্তিত্ব জাতীয় পতাকার উপরে আঘাত করা হয়েছে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদেরকে পিছপা করতে পারবে না ইনশাআল্লাহ। আসুন শহীদ আবু সাইদ, শহীদ মীর মাহবুবুজ্জামান মুগ্ধ, শহীদ আবরার এবং শহীদ আব্দুল মালেক থেকে শুরু করে আজ পর্যন্ত যারা জীবন দিয়ে গেছে, কিন্তু আওয়ামী শক্তির কাছে আমরা মাথা নত করি নাই। বাংলাদেশের এই কুমিল্লা টাউন হল প্রমাণ করেছে, হাজার হাজার নেতা এবং কর্মীর উপস্থিতিতে আজকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করব, ইমানের দাবিতে জীবন দেব, কিন্তু কোনো আধিপত্যবাদী শক্তিকে বাংলাদেশে থাকতে আমরা দেব না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত কর্মী ভাইয়েরা, সম্মানিত কুমিল্লাবাসী, সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই বিশাল কর্মী সম্মেলনের বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কুমিল্লা নোয়াখালী অঞ্চলের অঞ্চল প্রধান, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুম। মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের জনাব সভাপতি, মহানগরী আমির, সংগঠনের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জননেতা জনাব কাজী দ্বীন মোহাম্মদ, আজকের এই সম্মেলনে উপস্থিত রয়েছেন জামাত ইসলামীর অন্যতম নায়েবে আমির, কুমিল্লার কৃতি সন্তান জননেতা জনাব ডাক্তার মোহাম্মদ তাহের, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা হয়তো খেয়াল করেননি, ঈদগাহ মাঠে এরকমই একটি প্যান্ডেলে আমাদের কর্মী বোনেরা উপস্থিত আছেন। এই বিশাল সম্মেলনে আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ প্রায় 20 বছর পরে আমরা এই টাউন হল ময়দানে আল্লাহর দ্বীনের আওয়াজকে বুলন্দ করার জন্যে সম্মেলনে সমবেত হয়েছি। আজকের এই সম্মেলনে মূল কথা বলবেন, দিক নির্দেশনা দেবেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। সম্মানিত ভাইরা, আমি শুরু করতে চাই এভাবে যে আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে একটি সাজানো গোছানো ফুলের বাগানে যদি একটি উল্লুক ছেড়ে দেয়া হয় তাহলে স্বল্প সময়ের মধ্যে সেই বাগানটাকে তছনছ করে ফেলে। এই বাংলাদেশটা আমরা যেভাবে স্বাধীন করেছিলাম এবং যেভাবে এই বাংলাদেশ গড়ে ওঠার কথা ছিল, এই দেশটাকে সেভাবে গড়ে না তোলার মূল কারণ হচ্ছে, গড়ে না ওঠার মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ। তাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব এবং শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা এই বাংলাদেশটাকে সকল দিক থেকে তছনছ করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশের স্বাধীন চরিত্রকে শেষ করে দিয়ে
এই দেশটাকে পার্শ্ববর্তী দেশের করদ রাজ্যে তারা পরিণত করে বিদায় নিতে বাধ্য হয়েছে। শেখ মুজিব স্বাধীনতার নামে, গণতন্ত্রের নামে ক্ষমতায় এসে গণতন্ত্রকে সে নিজেই হত্যা করেছে। একদলীয় বাকশাল কায়েম করে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার, দল করার অধিকার সে ধূলিসাৎ করে দিয়েছিল। সে নিজেই আফসোস করেছিল যে আমি বিশ্বের অন্যান্যরা পায় চোরের খনি, স্বর্ণের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। চাটার দল সব কিছু খেয়ে ফেলেছে। আর শেখ হাসিনা, শেখ মুজিবের কন্যা ক্ষমতায় এসে এই বাংলাদেশকে শুধু চোরের খনিই রাখে নাই, এটাকে ডাকাতের খনিতে পরিণত করেছে। এদের শাসন আমলে বাংলাদেশের জনগণ সব দিক থেকে বঞ্চিত হয়েছিল। তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানবাধিকারকে ধ্বংস করেছে, মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করেছে, হত্যা, গলা কাটার রাজনীতি তারা চালু করেছিল। জনগণের মাঝে শান্তি, স্বস্তি, নিরাপত্তা ফিরিয়ে আনতে তারা ব্যর্থ হয়েছিল। যার কারণে বাংলাদেশ গত 52 বছর পর্যন্ত অস্থিরতার মধ্যে আছে, অনিশ্চয়তার মধ্যে আছে, গন্তব্যহীন লক্ষ্যে তারা ধাবিত হচ্ছে। আমাদের দেশের চেয়ে পরে যারা স্বাধীনতা লাভ করেছে তারাও তাদের দেশকে যেভাবে গড়ে তুলতে পেরেছে, বিগত সরকারগুলো বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম, একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে পারে নাই। তারা এক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তারা এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণের দুর্ভোগ তারা বৃদ্ধি করেছে, জনগণকে অনিশ্চয়তার অন্ধকারে তারা ঠেলে দিয়েছে। এটার মূল কারণ যে মানুষের জীবনে শান্তি, স্বস্তি, নিরাপত্তা যদি নিশ্চিত করতে চাও, তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের কোনো বিকল্প নেই। যেই সমাজের মানুষ আল্লাহর আইনকে গ্রহণ করে নেবে, সৎ লোকের শাসনকে বরণ করে নেবে, সেই সমাজই হবে শান্তির সমাজ, কল্যাণের সমাজ, সমৃদ্ধির সমাজ, জবাবদিহিতার সমাজ, নিট অ্যান্ড ক্লিন একটি সমাজ সেই জাতি পাবে। আমাদের অতীতের শাসক গোষ্ঠী ইসলামকে শাসন থেকে, রাষ্ট্র থেকে বাদ দিয়েছে, জীবন থেকে বাদ দিয়েছে। কোরআনের আইন অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র তারা পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। যার কারণে দিন দিন আমাদের দুর্গতি বাড়ছে, আমাদের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ শেখ হাসিনার এই 15 বছরের স্বৈর শাসনের মধ্য দিয়ে গোটা বাংলাদেশটাকেই ভারতের হাতে তুলে দিয়ে সে নিজেই ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কেন তিনি পালিয়ে গিয়েছেন? কারণ তার ঘাড়ে অনেক খুনের দায় রয়েছে, তার ঘাড়ে অনেক অন্যায়ের দায় রয়েছে, লুটপাটের দায় রয়েছে, দেশ বিক্রির দায় রয়েছে। তার বাবা 30 সালে চুক্তি করে দেশকে বিক্রি করে দেওয়ার আয়োজন করেছে, আর শেখ হাসিনা কার্যত দেশকে বিক্রি করে দিয়ে এই দেশের মানুষকে অসহায় রেখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা, 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই বাংলাদেশ নূতনভাবে স্বাধীনতা লাভ করেছে। এই বাংলাদেশ এখন দেশটাকে গড়ার জন্য জনগণকে নিয়ে ভূমিকা পালন করছে। আমরা পরিষ্কারভাবে এটা জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশে আর কোনোদিন স্বৈরাচারকে আমরা আসতে দেব না, আর কোনোদিন লুটেরাদেরকে বাংলাদেশের ক্ষমতা আমরা আসতে দেব না, আর কোন অন্যায়কারীকে, খুনিকে, ষড়যন্ত্রকারীকে বাংলাদেশের মসনদে আর আমরা দেখতে চাই না। সুতরাং আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে গড়ার জন্য ভূমিকা পালন করতে হবে। আর দেশ গড়ার ক্ষেত্রে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে সব ধরনের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে
সমাজের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে যত ধরনের ত্যাগ এবং কোরবানি রয়েছে সব ধরনের ত্যাগ এবং কোরবানি আমাদেরকে দিয়ে যেতে হবে। উন্নত চরিত্রের অধিকারী আমাদেরকে হতে হবে, কোরআনের জ্ঞানে আমাদেরকে সমৃদ্ধ হতে হবে, রাসূলের আদর্শের বাস্তব নমুনা আমাদেরকে হতে হবে। এই দেশের প্রতি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের রোগে শোকে দুঃখে বেদনায় তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এই দেশের যত ক্ষেত্রে যত জায়গায় অন্যায় আছে, ফিতনা আছে, দুর্নীতি আছে, পাপাচার আছে, এগুলো দূর করে এই দেশটাকে কার্যত মানুষের বসবাসের উপযোগী বানাতে হবে। এই বিপ্লবের পরে পার্শ্ববর্তী দেশের সাথে কতিপয় ষড়যন্ত্রকারী একত্রিত হয়ে তারা এই দেশের জনগণের বিপ্লবকে নস্যাৎ করতে চায়। তারা বিভিন্ন জায়গায় উস্কানি দিচ্ছে, তারা পার্শ্ববর্তী দেশে ওই দেশের সরকারের মদদে একত্রিত হয়ে তারা এই দেশে নূতন করে ষড়যন্ত্র পাকানো শুরু করেছে। আমরা পরিষ্কার বলতে চাই, এই বাংলাদেশ শহীদের বাংলাদেশ, অগণিত শহীদদের রক্তে কেনা এই বাংলাদেশ। এই বাংলাদেশ কারো দয়ার দান নয়, এই বাংলাদেশ কারো চোখ রাঙ্গানিকে ভয় করে না, কারো হুমকি ধমকিকে ভয় করে না। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, তিতুমীরের বাংলাদেশ, নিজামীর বাংলাদেশ, মীর কাসেম আলীর বাংলাদেশ, সাইদির বাংলাদেশ, কামরুজ্জামানের বাংলাদেশ, আব্দুল কাদের মোল্লার বাংলাদেশ, অগণিত শহীদের বাংলাদেশ। এই বাংলাদেশে শহীদের কোরবানি আমাদেরকে কোনো অবস্থাতেই পিছপা হতে দেবে না, এগিয়ে যাওয়ার শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছে। আসুন আমরা এগিয়ে যাই, আমরা এই শপথ নেই কোরআনের এই আয়াতকে সামনে রেখে, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো যতক্ষণ না সর্বশেষ ফিতনাটি নির্মূল হবে এবং আল্লাহর দ্বীন একচ্ছত্রভাবে এই জমিনে কায়েম হবে। এই আপসহীন সংগ্রাম নিয়ে, সংগ্রামী শপথ নিয়ে এই সম্মেলনকে আমরা সফল করি। পরিশেষে আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কর্মী ভাই ও বোনেরা, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে বক্তার বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, কুমিল্লার জননেতা, কৃতি সন্তান ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দরবারে আগমন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সভাপতি, অতি সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এবং কুমিল্লার জাগ্রত কর্মী এবং জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের মাননীয় নেতা, জাতীয় নেতা, সকলের প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান। সম্ভবত উনি আসছেন, অনেক কাছাকাছি আসলে আমরা সকলে ওনাকে সম্বর্ধনা জানাবো। আসছে? আমরা সকলে দাঁড়াইয়ে, আপনারা সকলে দাঁড়ান। আমিরে জামাতকে কুমিল্লাবাসী অত্যন্ত প্রাণ ভরে
হৃদয় দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আজকের যে উচ্ছ্বাস, এইটি আমিরে জামাতের অত্যন্ত প্রাপ্য একটি সম্মান। আমিরে জামাত আজকে একটি দলের নেতা নন, আমিরে জামাত একটি গোষ্ঠীর প্রতিনিধি নন। আজ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, 18 কোটি মানুষের মুক্তির এই সংগ্রামের অন্যতম প্রধান নেতা। এই আন্দোলন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার এক মহান সেনাপতি। আমিরে জামাত এক্ষুনি আমাদের স্টেজে আসছেন। আমাকে এক্ষুনি আমিরে জামাত এই মঞ্চে হাজির হবেন। আপনারা দেখছেন, আসুন আমিরে জামাতকে আমরা এখন স্লোগান দিয়ে বরণ করে নেব। নারায়ে তাকবীর, আমিরে জামাত, আমিরে জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ডাক্তার শফিকুর রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। বলছেন আমিরে জামাত সম্মানিত ভাইরা এবং কুমিল্লাবাসী, আজ আমরা আনন্দে উদ্বেলিত। আমাদের চিত্র আনন্দের রাজ্যে আজকে আমরা গৌরবান্বিত। আমরা যে গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের মাননীয় ডাক্তার শফিকুর রহমান। আমিরে জামাতের শব্দ আমি বলিনি, কারণ আমি আগেই বলেছিলাম উনি একটি দলের প্রধান, কিন্তু আমাদের জাতির মুক্তি আন্দোলনের যে লড়াই, উনি সেই লড়াইয়ের সেনাপতি। আমরা এই মহান নেতার নেতৃত্বে এই জাতীয় মুক্তির সংগ্রামে তার সাথে কাঁধে কাঁধ মিলে সংগ্রাম করব ইনশাআল্লাহ। আজকে আমি নায়েবে আমিরের পরিচয় দিয়েছে, আমি নায়েবে আমির নই, আমি এখন কুমিল্লার সন্তান। সেই কুমিল্লার সন্তান হিসাবেই আমি আবার আমিরে জামাতকে এই মঞ্চে স্বাগত জানাই। আমি কয়েকটি কথা সংক্ষেপে বলবো, যদিও পোস্টারে লেখা হয়েছে আমি প্রধান বক্তা আর আমিরে জামাত প্রধান অতিথি। অতিথি হিসাবে উনি বড় চেয়ারে বসবেন, ভালো খাওয়া দাওয়া খাবেন, সম্মান দেখাবো। কথা তো বলার কথা আমার, যেহেতু প্রধান বক্তা, কি বলেন? কিন্তু আমিরে জামাত যখন উপস্থিত হন তখন আর কারো কোনো দাম থাকে না। সুতরাং আজকে আমিরে জামাত কুমিল্লার জন্য এই বিশাল মাঠে প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, বিশেষ বক্তা। আমরা ওনার বক্তৃতা শোনার জন্য অপেক্ষায় থাকব। সম্মানিত ভাইরা, মোহতারাম আমিরে জামাত 19 বছর পরে
জামাত ইসলামী প্রকাশ্যেই মাঠে আবার সংগ্রাম প্রোগ্রাম করতে এসেছে। এই 19 বছরের যে খতিয়ান, এই 19 বছরের যে হিসাব, আমরা ইনশাআল্লাহ সেটি গ্রহণ করব। মোহতারাম আমির জামাত, এই কুমিল্লা এইটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। ঢাকা, চট্টগ্রাম, আমাদের ইকোনমিকের রাজধানী চট্টগ্রাম, আর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রাজধানী ক্যাপিটাল ঢাকা, তার মাঝখানের নাভি হচ্ছে কুমিল্লা। এই কুমিল্লা আমাদের স্বাধীনতার সর্বত্রের স্ট্র্যাটেজিক জায়গা হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইন্ডিয়া যখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে, এটি কুমিল্লা এসে পড়বে। তবে ঘাবড়ানোর কোনো কারণ নাই, কারণ এমনি ভারতের ক্ষেপণাস্ত্র, তার জবাব দেব আমরা। এই স্বভাব যে ইট মেরে আমাদের ইটের গতি এত বড় থাকবে, ভারতে গিয়ে সেটি আঘাত করবে। ভারতে যখন আমাদের বর্ডার দিয়ে 70 কিলোমিটার বর্ডার কুমিল্লা আমির জামাত, যখন ট্যাঙ্ক চালিয়ে আমাদের ভূমি দখলের চেষ্টা করবে, আমরা সুন্দরী কাঠ আর গজারি কাঠ আর আমাদের ইমান, আমাদের দেহ, আমাদের সব কিছু মিলে এই বর্ডার এমন প্রাচীর তৈরি করা হবে যার ভেদ করা ভারতের ট্যাঙ্কের পক্ষে সম্ভব হবে না। আমরা সেখানে শহীদের লাশ দিয়ে ওয়াল তৈরি করব। ভারতের ট্যাঙ্কের একটি চাকাকে ঢুকতে দেব না, দেব না, দেব না। আপনারা কি ভারতে যদি হামলা করে এই লাঠি নিয়ে আর ইমান নিয়ে বর্ডারে গিয়ে হাজির হওয়ার সাহস রাখেন? তাহলে আরেকবার দাঁড়াতে হবে। দাঁড়ান, ভারত দেখো, বাংলাদেশ দেখো, কেমন গুলি বোমা দিয়ে আমাদেরকে দমন করা যাবে না, দখল করা যাবে না, আধিপত্য কায়েম করা যাবে না। সম্মানিত ভাইরা, মমতা আপাকে বলি, মমতা আপাকে চিনেন আপনারা? ওই যে আমাদের গ্রাম পশ্চিম ডাক্তার পিছনের বাড়িতে থাকে পশ্চিমবঙ্গে, তাই না? উনি নাকি দেশের বাইরে ছিলাম যে জাতিসংঘের সেনাবাহিনী আনতে হবে। জবাব নাকি দেওয়া হয়েছে ঠিক মতোই, আলহামদুলিল্লাহ। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তো ভারতের প্রয়োজন, আমাদের প্রয়োজন নাই। আমরা তো ঠিক আছি, কি বলেন? বিভেদ আছে আমাদের? মমতা আপা, আপনি যে সেখানে নির্বাচিত হন, 25% মুসলমানদের ভোটে আপনি নির্বাচিত হন, এটা খেয়াল রাখবেন, মাথা গরম করবেন না। মাথা গরম করে কথাবার্তা বললে ক্ষমতায় টিকতে পারবেন না। সম্মানিত ভাইরা, আজ বাংলাদেশে প্রায় 60 বছর হয়ে যায় আমরা স্বাধীন হয়েছি। আমাদের দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না, আমার বলেছিলাম আমরা স্বাধীনতা অর্জন করি, কিন্তু স্বাধীনতা পরিপূর্ণ করতে পারি না। 200 বছর ব্রিটিশ দুনিয়ার বিরুদ্ধে সংগ্রামে লড়াই করে 47 সালে আমরা একবার স্বাধীন হয়েছিলাম। আবার 23 বছরের ব্যবধানে 71 লড়াই করে আমরা আরেকবার স্বাধীন হয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতা আমাদের মুক্তি দেয়নি। ঠিক আছে, আবার আমরা নতুন করে দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি, ফ্রিডম টু, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা টু। কিন্তু আজও কি আমরা স্বাধীন হতে পেরেছি? স্বাধীন হওয়ার জন্য একটি সুযোগ আসছে মাত্র, এই সুযোগকে কাজে লাগাতে হবে।
এই বাংলাদেশে আমরা সবুজ বাংলার স্লোগান দেখেছিলাম, আমরা সোনার বাংলার স্লোগান শুনেছি, আমরা নতুন বাংলার স্লোগান শুনেছি, আমরা 6 দফা 18 দফা 19 দফার রাজনীতি দেখেছি, কিন্তু কোন দফায় আমাদের সমস্যার সমাধান করতে পারেনি। কিছুদিন আগে সিঙ্গাপুরের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি আমাদের অফিসে এসেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, সিঙ্গাপুর এত বড় ছোট একটি দেশ, 1 সিটি 1 স্টেট, আপনারা এরকম উন্নতি অর্জন করেছেন কি করে, ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে? সিঙ্গাপুরের প্রতিনিধি প্রধান জবাব দিয়েছিল যে আমাদের সৌভাগ্য, আমরা স্বাধীনতার সময়ে একজন অত্যন্ত বিজ্ঞ এবং সৎ শাসক পেয়েছিলাম। আপনারা জানেন তার নাম ছিল লি কুইন। কিন্তু আজ আমাদের সবচেয়ে দুর্ভাগ্য, সিঙ্গাপুরের কি ছিল? সৌভাগ্য। তারা সৎ নেতৃত্ব পেয়েছিল, যোগ্য নেতৃত্ব পেয়েছিল। আর আমরা পেয়েছিলাম অদক্ষ দুর্নীতি পরায়ণের নেতৃত্ব। সেই কারণে সেই অবস্থা রয়ে গেছে। যেটা আমি বলেছিলাম, কোন স্লোগান আমাদের মুক্তি দিতে পারেনি। সেই জন্য 5 তারিখের যে সুযোগ, সেইটি আজ বাংলার মানুষকে কাজে লাগাতে হবে। সেই সুযোগ হচ্ছে আমরা যোগ্য এবং সৎ মানুষের নেতৃত্বকে আমরা বাছাই করব ইনশাআল্লাহ। আর যদি এইবার জনগণে ব্যর্থ হয়, এই দায়িত্ব রাজনৈতিক দলের, এই দায়িত্ব সুশীল সমাজের, এই দায়িত্ব এই দেশের সাধারণ জনগণের। জনগণকে এই মহান দায়িত্ব পালনের আমি আহ্বান জানাই। কুমিল্লার এই মাঠ থেকে একটা স্লোগানে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি, দল নয়, ব্যক্তি এবং ব্যক্তি নির্বাচনে যিনি সৎ, দুর্নীতিমুক্ত, আল্লাহ বিরোধ নেতা যে দলের ক্যান্ডিডেট হোক, আমরা তাকেই ভোট দেব। বিএনপি বুঝি না, জামাত ইসলামী বুঝি না। যিনি দেশপ্রেমী, যিনি সততার মানদণ্ড উত্তীর্ণ, তিনিকে আমরা ভোট দেব, তিনি আমাদের প্রতিনিধি হবে। এই সিদ্ধান্ত যদি বাংলার মানুষ নিতে পারে, তাহলে 5 আগস্টের যে রক্ত, জীবন আমরা যে অর্জন করেছিলাম, যেই সংগ্রামে বাংলার রাজপথে রক্তে লাল লাল আমাদের সবুজ প্রান্ত মানুষের লাশে ভরে গিয়েছিল, সেই ত্যাগ আমরা সত্যিকার ভাবে মানুষের জন্য কাজে লাগাতে পারব। আমি বেশি কথা বলতে চাই না। বাংলাদেশ জামাত ইসলামী গতানুগতিক অর্থের কোন রাজনৈতিক দল নয়, মানুষ, যোগ্য মানুষ তৈরির কারখানা। আমরা সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, ঠিক না? ভালো মানুষের পরীক্ষায় জামাত উত্তীর্ণ হয়েছে, ত্যাগের পরীক্ষা জামাত উত্তীর্ণ হয়েছে। সুতরাং এটা সবাসী একবার আপনারা জামাতে ইসলামীকে পরীক্ষা করার সুযোগ গ্রহণ করুন। ইনশাআল্লাহ আমরা মানুষের সাথে প্রতারণা করব না, আমরা মানুষকে হতাশ করব না। আমরা সৎ যোগ্য শাসনের ভিত্তিতে একটি কল্যাণের রাষ্ট্র কায়েম করে মানুষের অধিকার নিশ্চিত করব। আমি সবিশেষে যেটা বলতে চাই, এই কুমিল্লা নতুন আমিরে জামাত বারবার বঞ্চিত হয়েছে। পাকিস্তান আমলে এই কুমিল্লায় বিশ্ববিদ্যালয় তৈরির সব সিদ্ধান্ত হয়েছিল, বিশেষ এক ষড়যন্ত্রে সেটি চট্টগ্রামে পরিবর্তিত হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা যখন এমপি ছিলাম, কুমিল্লার সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি
বিশ্ববিদ্যালয় স্থাপন করতে সমর্থ হয়েছি। আমাদের এখন দুটি বড় দাবি, কুমিল্লায় এয়ারপোর্টের জায়গা সরকারিভাবে অ্যাকোয়ার করা আছে, চিহ্নিত করা আছে, অনেক রাস্তাঘাট তৈরি হয়েছে। এটা সময় মিলিটারি বেস করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেটা চালু হয় নাই। আমরা এই সরকারের কাছে কুমিল্লায় এয়ারপোর্ট চালু করার দাবি করছি। আমি যাতে আমরা জানি যে আপনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই, আমরা এটা জানি। আপনার দল এখনই ক্ষমতা আসেনি, তবে কুমিল্লার মানুষ যখন চিফ অ্যাডভাইজারের সাথে আপনার ছবি দেখে তখন এটা মনে করে যে আপনার একটা বিশাল প্রভাব আছে। আপনি আমাদের এই দাবির পক্ষে কথা বললে হয়তোবা আমরা পেয়ে যেতে পারি। এটা আপনার আমাদের একটা বড় দাবি, সেটা হচ্ছে কুমিল্লা বিবেক স্থাপন করা। আপনারা এটার পক্ষে আছেন? যারা নাই তারা হাত তোলেন। আমির জামাত একজনও নাই। এই বিভাগের কাজ অনেকটা এগিয়ে গেছে। শেখ হাসিনা তার বিরুদ্ধে কথা বলতে চাই না, বেচারি এমনি মহাবিপদে আছে। আপনার দুর্দশাগ্রস্ত পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব, কি বলেন? এই জন্য আমরা ওনার খেদমত করতে চাই। এই জন্য বলছি ওনাকে আমাদের কাছে ফেরত দেন। ভারতের কোথায় আছে এটা ভারত কিন্তু প্রকাশ করে না, তাহলে আমরা খেদমত কেমনি করব? শেখ হাসিনা ষড়যন্ত্র করে এটাকে ভিন্ন নামে করার জন্য চেষ্টা করেছিল, আমরা বাধা দিয়েছি। এখন আর শেখ হাসিনা নাই, এখন আছে ডাক্তার শফিকুর রহমান। এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়টি প্রায় আমির জামাত সব ঠিকঠাক আছে। আপনি কুমিল্লা বিভাগ আমাদের দীর্ঘদিনের দাবি, প্রত্যেকটি মানুষের দাবি। যদি ইনশাল্লাহ এটা হয়ে যায়, মানুষ স্মরণ করবে। কি করবেন না? মনে রাখবেন, আপনারা মনে রাখবেন। এটা আমির জামাতের আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমির জামাত আর বেশি কথা বলতে চাই না। তাহলে আপনাকে আমরা আবার অভিনন্দন জানাচ্ছি। আপনি খুব ভোরে কুমিল্লা ঢাকা থেকে রওনা দিয়েছেন, কষ্ট করে আসছেন। আমরা এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্বাস্থ্য এবং নেখায়াত দান করুক, এই মোনাজাত করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের একটি দলীয় সঙ্গীত পেশ করবে আমাদের সাংস্কৃতিক গোষ্ঠী। দলীয় সঙ্গীতের পরেই আমাদের মুসলিউদ্দিন সাহেব আমিরে জামাতের ঘোষণা দিবেন, আমিরে জামাতের বক্তব্য দিবেন একটু পরেই। হ্যালো, বাংলাদেশে ইসলামী, বাংলাদেশে জামাত ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। গর্বে গর্বে আল্লাহর হুকুমা, করবে খেলাফতে রাশেদা, জনগণ নন্দিত আগামী
কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। রহমের বাড়ি ধারা আসবে নামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। উঠবে নতুন এক সূর্য জানি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির হত হাত পাতবে না। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে। জুলুমার বিচার যাবে থামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। অধিকার পাবে ফিরে মুক্তিকামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গর্বে গর্বে আল্লাহর হুকুম, গর্বে গর্বে খেলাফতে। জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, 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 বাংলাদেশ জামাতে ইসলামী। সংগ্রামী কুমিল্লাবাসী, আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, ইতিমধ্যে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার যিনি স্বপ্ন দেখছেন, পুরো জাতিকে যিনি ঐক্যবদ্ধ করার সংগ্রামে নিয়োজিত, আমাদের সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, জনাব ডাক্তার শফিকুর রহমান।
তুমি তো জানোই না তো ঢুকাবা কেন? তুমি জানো না তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মহানগরী আমির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব নেতা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মঞ্চে বসা আমার কেন্দ্রীয় সহকর্মীবৃন্দ, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, আজকের এই সম্মেলনের প্রধান উপাদান এবং আকর্ষণ সহকর্মী ভাই ও বোনেরা, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত পরিবেশে আজকের এই সম্মেলন আমাদেরকে অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মুসলিম সংগঠনের পক্ষ থেকে। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমার সহকর্মীদেরকে তৌফিক দিয়েছেন এখানে দাঁড়িয়ে দুটি কথা বলার জন্য। আবার আলহামদুলিল্লাহ। আমরা গভীর ভালোবাসা, কৃতজ্ঞতা এবং সম্মান জ্ঞাপন করছি 2000 থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে ফ্যাসিস্টদের হাতে জীবন দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতি, তাদের সাথে রাস্তায় নেমে সমান তালে লড়াই করে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি আমি গভীর সম্মান প্রদর্শন করছি। যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন। যারা পঙ্গু হয়েছেন, রব্বুল আলামিন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যেমন দেশের ভিতরে থেকে স্বৈর শক্তির বিরুদ্ধে লড়াই করেছি একের পর এক ধারাবাহিকভাবে, ঠিক বিদেশে অবস্থান করে সারা বাংলাদেশের প্রবাসীরাও আমাদের সাথে সমানতালে লড়াই করেছেন। আজকে দেশের ভিতরে যারা লড়াই করেছেন তাদের জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমি এই লাল গোলাপটুকু উপহার দিচ্ছি। প্রবাসে থেকে যারা লড়াই করেছেন তাদের জন্য আরেকটি লাল গোলাপ উপহার দিচ্ছি। এই দুই গোলাপের সমন্বয়ে বাংলাদেশে আজ স্বাধীনতার স্বাদ পাচ্ছে। সুতরাং স্বাধীনতার সকল যোদ্ধাদেরকে আমার পক্ষ থেকে সেলিউট। দেশের ভিতরে যুদ্ধ করে আমরা অনেকেই জীবন দিয়েছেন, অনেকে বন্ধুত্ব বরণ করেছেন, অনেকে হাজার মামলা নিয়ে, শত মামলা গলায় নিয়ে দফায় দফায় জেলে গিয়েছেন। আদালতের আঙ্গিনা বিরোধী দলের কর্মীদের দখলে ছিল। মঈন ফখরুদ্দিনের 2 বছর, পরবর্তী স্বৈর শাসনের আরো 15.5 বছর। এই 17.5 বছর জাতির জন্য শ্বাসরুদ্ধকর একটা পরিবেশ ছিল। মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি। দেশপ্রেমিক জনগণকে, দেশপ্রেমিক ভিন্ন বাহিনীকে এই সময় ধ্বংস করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ ক্ষমতায় বসেই 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় হাতে নিল। তারপরেই আমরা দেখি 1 মাসের মাথায় তৎকালীন বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল, তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করলো। নির্মমভাবে হত্যা করার পর লাশগুলা ড্রেইনের মধ্যে ভাসাই দিল, কিছু গোপন করে ফেললো। রাতের আধারে হত্যাকাণ্ড নিভিয়ে খুনিদেরকে পিলখানা থেকে বের হয়ে যাওয়ার নিরাপদ রাস্তা তৈরি করে দিল। দুইটা তদন্ত কমিশন হলো, একটা করলো সেনাবাহিনী, আরেকটা করলো সরকার।
সরকার সেই তদন্ত কমিশনের কিছুই জনগণকে জানতে দেওয়া হলো না। কারণ সরষায় যদি বুথ থাকে, বুথ ছাড়াবে কে? সেদিনকার প্রধানমন্ত্রী বিডিআরের কতিপয় সদস্যকে এনে আদর করে তাদের সাথে বসলেন, তাদের সকল দাবি দাওয়া মেনে নিলেন। ওদিকে সেনাবাহিনীকে তাদের সহকর্মীদেরকে সাহায্য করার রাস্তা বন্ধ করে রাখলেন। বললেন আমি দেখতে দেখতে সব শেষ হয়ে গেল। সেনাবাহিনীর রিপোর্টটি জাতির জানা দরকার ছিল, কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করেছে সবার চাইতে তাদের বেশি জানার কথা, কিন্তু তা জানতে দেওয়া হয়নি। আমরা সরকারের কাছে দাবি জানাই, পুরা ঘটনার আদ্যপান্ত সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে। কারণ এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবলকে ধ্বংস করা হয়েছে, বিডিআরকে খতম করা হয়েছে। আগে বিডিআর ছিল সীমান্তের অতন্ত্র প্রহরী, তাদের লগতে ছিল বাংলাদেশের রাইফেল, এখন তাদেরকে বানানো হয়েছে সীমান্তের চৌকিদার, তাদেরকে অপমানিত করা হয়েছে। এরপরেই তারা পরের বছরে আঘাত দিয়েছে আরেক দেশপ্রেমের বাস্তব নমুনা। তিলে তিলে বাংলাদেশে যারা অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি, দেশের স্বার্থ নিয়ে কারোর সাথে মাথা নত করেনি, সেই বাংলাদেশ জামাতে ইসলামীর উপর ষড়যন্ত্র করে জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। প্রিয় সম্মানিত বন্ধুগণ, যারা দেশপ্রেমের পক্ষে দাঁড়িয়েছেন, দেশবাসীর স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন, এই সরকার তাদের উপরে আঘাত দিয়েছে। সবচেয়ে বেশি আঘাত দিয়েছে আলেম উলামার উপর, এমনকি আঘাত দিয়েছে বিবেকী সাংবাদিকদের উপর। এরা হত্যা করতে কাউকেই ছাড়ে নাই, হত্যার মিশন নিয়ে তারা নেমেছিল, আর তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত জনগণকে তারা হত্যা করেছে। এই 24-এর গণহত্যার এরা নায়ক নায়িকা। জাতি এদের বিচার চায়, এদের প্রত্যেকের বিচার চায়, প্রত্যেকটি ঘটনার বিচার চায়। এ বিচার অবশ্যই করতে হবে। তবে এবারকার এই পরিবর্তনের সাথে সাথে আমরা বলেছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে, দলগতভাবে কারো উপর প্রতিশোধ নেব না, আইন হাতে তুলে নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু প্রত্যেকটি ঘটনার আমরা বিচার চাই। এ বিচার যদি না হয়, তাহলে বিচারহীনতাই সন্ত্রাসীদেরকে আরো সন্ত্রাস করার শক্তি যোগাবে। আমরা কি বাংলাদেশে আবার সন্ত্রাস দেখতে চাই? যদি সন্ত্রাস দেখতে না চাই, তাহলে অবশ্যই বিচার হতে হবে। দেশে আহত, নিহত, অক্ষত যারাই লড়াই করেছেন, সবাইকে যেমন আমরা সালাম জানাই, ঠিক বিদেশের মাটিতে সেখানে আন্দোলন সংগ্রাম করা আরো চ্যালেঞ্জিং। আমাদের লোকেরা প্রবাসে সেখানে আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এখনো বিদেশের বিভিন্ন জেলে বাংলাদেশের সেই আন্দোলনকারী জনতা রয়ে গেছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করে সম্মানের সাথে হয় তাদের কর্মস্থলে সেখানে ফিরিয়ে দিন, অথবা বাংলাদেশে সম্মানের সাথে ফিরিয়ে আনুন। এই যুদ্ধে দেশের সমস্ত মিডিয়া তারা চাইলেও সত্যের পক্ষে শক্ত করে দাঁড়াতে পারেনি। দুই একটা মিডিয়া যারা দাঁড়ানোর দুঃসাহস দেখিয়েছে, তাদেরকে ঠান্ডা করা হয়েছে, দমন করা হয়েছে, তাদের উপর নির্যাতন চালানো হয়েছে। কিন্তু বিদেশ থেকে আমাদের মিডিয়া যোদ্ধারা সমান তালে তারা যুদ্ধ করে গেছে। আমি তাদের সকলকে সম্মান জানাই। আপনাদের কুমিল্লার একজন সন্তান, তিনি সেই যুদ্ধ করা শুরু করেছিলেন 15.5 বছর আগে, এখনো তিনি যুদ্ধ অব্যাহত রেখেছেন। তাকে হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এই কুমিল্লা দক্ষিণ সদরেই তার বাড়ি। সাইফুর রহমান সাগর, যিনি ফেস দ্য পিপুলের পরিচালক, এখনো দেখবেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার মিডিয়ায় সবচেয়ে বেশি সোচ্চার, এবং তিনি উলঙ্গ করে দিচ্ছেন আসলে কারা সাম্প্রদায়িক। তিনি প্রমাণ করে দিচ্ছেন বাংলাদেশ সাম্প্রদায়িকতার দেশ নয়, বাংলাদেশ ভালোবাসার দেশ, বাংলাদেশ বিভিন্ন গোলাপের সমন্বয়ের দেশ। এই দেশে সকল ধর্মের, বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি, কারণ বাংলাদেশ আমাদের সবার। আমরা এবার বলেছি
সোচ্চারভাবে বলেছি, আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না। বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক। এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায়। এখন আমাদের এই ভাই ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে। কারণ তারা প্রমাণ করেছে এ দেশ আমাদের সবার। তোমরা যা বলো তা অসত্য, তা মিথ্যা। তোমরা আমাদেরকে ব্যবহার করে তোমাদের মতলব হাসিল করতে চাও, সেই সুযোগ আমরা তোমাদেরকে দেব না। কেন ভারত এটা করে আমাদের সাথে? আমরা তাদের কি ক্ষতিটা করেছি? ভারতের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি? ভারত বলে আমাদের দেশে সাম্প্রদায়িক সহিষ্ণুতার অভাব, সম্প্রীতির অভাব। হ্যাঁ, মানুষ দেখতে পাচ্ছে কোন বৎসর কতটা কোন ধর্মের মানুষ ভারতের উগ্র একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নির্মমভাবে নিহত হয়। সারা বিশ্ব তার সাক্ষী। বাংলাদেশে এই ধরনের নিকৃষ্ট ঘটনা ঘটে না। সর্বশেষ একটা চরমপন্থী সংগঠনের হাতে নির্মমভাবে চট্টগ্রামের আদালতে একজন আইনজীবীকে খুন করা হয়েছে। তারা চেয়েছিল এই খুনের মাধ্যমে একটা খুনের হুলি খেলতে। বাংলাদেশের মানুষ তাদের মুখে চুনকালি লেপে দিয়েছে। বাংলাদেশের মানুষ ধৈর্যের পরিচয়ে, সহিষ্ণুতার পরিচয় দিয়ে বলেছে এ খুনের সাথে যারা জড়িত তাদের বিচার হবে, কিন্তু তাই বলে নির্বিচারে আমরা সবার গায়ে হাত তুলতে চাই না। ভারত কি এমন একটা উদাহরণ দেখাতে পারবে? তাদের দেশের বুকে আছে। আপনারা দেখেছেন গতকাল বিভিন্ন ধর্মের যারা সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা একসাথে এক কাতারে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন, এদেশ আমাদের সবার, আমরা এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজন চাই না। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে তার এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। উদ্যোগ নিয়েছেন, উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না, এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে। এর আগের দিন তিনি সমস্ত রাজনৈতিক, দেশপ্রেমিক, ফ্যাসিবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তিনি এক কাতারে দাঁড়িয়েছেন। সবাই আমরা একই আওয়াজ তুলেছি, আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। এটি আমাদের কমিটমেন্ট। সম্মানিত ভাই বোনেরা, এই দেশ তাহলে আগামীতে কি হবে? এই দেশকে কে গড়বে? এই দেশ গড়তে হলে কিছু ছাদাবাজ মুক্ত হাত দরকার, কিছু চরিত্রবান দুর্নীতিমুক্ত মানুষ দরকার, কিছু বিচক্ষণ মানুষ দরকার। এই বিচারটা করবে কে? আমাদের হাইকোর্ট না জজ কোর্ট না সুপ্রিম কোর্ট? এই বিচার করবে জনতার আদালত। জনগণ কোনো কারণ নেই। আমরা জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি। জনগণ বিচার করবে অতীত কার কেমন ছিল, বর্তমান কার কেমন, আর ভবিষ্যৎ কার কেমন হতে পারে। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনায় জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায়। তাহলে সিদ্ধান্তটা আসবে কিভাবে? অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। এই রাস্তা বন্ধ করতে হবে। এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে। সেই সংস্কারে সরকার অনুরোধ করব, সংস্কারে গতি বাড়ান। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না। এজেন্ডা, জাতীয় এজেন্ডা একটাই, যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন। তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করুন। আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না। আবার অনুরোধ করব, আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না।
আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দিন। জাতি গত 3টা টার্ম তাদের নিজস্ব ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। বিশেষ করে জাতির 42 ভাগ ভোটার যারা যুবক, তারা একটা ভোটও দিতে পারেনি। আমরা আমাদের যুবকদের হাত ধরে, যুবকদের বুক ছিটিয়ে যুদ্ধ করা এবং রক্তের বিনিময়ে এই স্বাধীন পরিবেশটুকু পেয়েছি। আমরা চাই আগামীতে তারা শুধু ভোট দিবে না, তারা জাতিকে নেতৃত্বও দিবে ইনশাআল্লাহ। আমরা একটা যুব সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই। আমরা আমাদের যুবকদের হাতকে বেকারের হাত হিসাবে দেখতে চাই না। আমরা আমাদের যুবকদের হাতকে উন্নয়নের হাত হিসাবে দেখতে চাই, কর্মীর হাত হিসাবে দেখতে চাই, দেশপ্রেমিকের হাত হিসাবে দেখতে চাই, জনতার পাশে দাঁড়ানো হিমালয় পর্বতের মতো শক্তি হিসাবে দেখতে চাই। প্রিয় সংগ্রামী কুমিল্লাবাসী, আপনাদের প্রিয় নেতা বলেছেন 2টা যৌক্তিক কথা। একটা এয়ারপোর্ট, সেই ব্রিটিশ আমল থেকে এখানে তখন বিশ্বযুদ্ধের জন্য ঘাঁটি গাড়া হয়েছে। এইরকম ঘাঁটি যারা সবগুলোই কিন্তু এয়ারপোর্ট হয়ে গেছে 2টো ছাড়া, একটা কুমিল্লা আর একটা শমশেরনগর। শমশেরনগর অতটা জরুরি নয় আর একটা এয়ারপোর্ট করা, কারণ সিলেট একটা এয়ারপোর্ট আছে, কিন্তু কুমিল্লা তো অনেকগুলা জেলার কেন্দ্রস্থল। এটা খুবই যৌক্তিক দাবি। এই দাবি আমরা শতভাগ সমর্থন করি। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান সরকারকে অনুরোধ করবো আপনারা মনোযোগ দিন। বিভাগ, আপনারা বিভাগ পাইলেন না, আপনাদের কপালের দোষ। আপনাদের জেলার নাম কুমিল্লা। কুমিল্লা জেলাটা কি আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে? এটা কি বাংলাদেশের অংশ নয়? মহান স্বাধীনতা যুদ্ধে, 24-এর যুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নেই? যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা নামেই রাখার সুযোগ থাকে, আজকে কুমিল্লার নামে বিভাগ দিতে অসুবিধা কোথায়? কেন সেটা আটকে রেখেছিলেন? শেখ মুজিবুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার সুকীর্তি অথবা তার অন্য কিছু, সেটার মূল্যায়ন জনগণ করেছে, করবে, করতে থাকুক। কিন্তু আপনি ওই জায়গায় জেদ ধরে আপনি কুমিল্লা বিভাগ দিবেন না, একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না। বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন, তাকে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিকে সম্মান করতে হবে। এটা একটা জুলুম, একটা এলাকার লোকদের উপর নিঃসন্দেহে এটি একটি জুলুম। অনেকগুলা জুলুমের মধ্যে এইটা একটা জুলুম। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব, তার তো সব কিছুই রেডি আছে, আপনারা মেহেরবানি করে তাদের এই হক পাওনাটা কুমিল্লাবাসীকে দিয়ে দেন। নামের জন্য কুমিল্লাবাসী যুদ্ধ করে নাই, বলে নাই সুরমা নদীর নামে করেন, কুশিয়ারার নামে করেন, তিতাসের নামে করেন, এটার নামে করেন, ওটার নামে করেন। কুমিল্লাবাসী এটা বলেন নাই। কুমিল্লাবাসী বলেছে আমাদের নামেই, আমাদের পরিচয়, আমাদের বিভাগটা দিয়ে দেন। এমনকি বৃহত্তর নোয়াখালীর লোকেরা বলেন নাই যে লক্ষ্মীপুরের নামে দেন বিভাগ, তারা বলে নাই যে আপনারা নোয়াখালীর নামে দেন, ফেনীর নামে দেন, তাও তারা বলে নাই। তাহলে তারা যদি কেউ না বলে কুমিল্লার নামে বিভাগ হবে না কেন? এ বিভাগ হওয়া উচিত। বরঞ্চ আরেকটা কারণে হওয়া উচিত যে একটা নামের প্রতি অপমান করা হয়েছে, যত তাড়াতাড়ি পারেন দিয়ে সম্মানটা ফিরিয়ে দেন। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আপনারা সবাই রাজি আছেন, কিন্তু আমাদের স্টেজের লোকেরা রাজি না। কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে, ওনারা দামি চেয়ারে এখানে বসে আছেন। তার মাঝে আবার 3টা দেখেন ডিস্টিংগুইশড, ওইটার হাইট আরো বেশি। আইসা দেখি যে এই 3টাতে আবার ইয়ে বিছানো আছে, কি বলে জানি, টাওয়াল দেওয়া আছে। তো আমি বৈষম্য বেশি দূর করতে পারি নাই, প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিছি। আগামীতে এই ধরনের কোনো আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে ইনশাআল্লাহ। যে চেয়ার নিচে থাকবে, দেখার স্বার্থে যদি একটা স্টেজ লাগে তাইলে সেই চেয়ারটাই উপরে থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন? আপনারা তো রাজি থাকবেন, ওনারা রাজি কিনা? ওনারাও রাজি আছে, আলহামদুলিল্লাহ। তাইলে আমরা উভয় পক্ষ রাজি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলবো ইনশাআল্লাহ। তবে এটা ঠিক যে যার যার রুচি মতো চলবো। যেমন আমার গায়ে একটা সদরিয়া বা একটা কোটি আছে,
তাই বলে সবাইকে কোটি পড়তে হবে না। ব্লেজার যার পছন্দ তিনি ব্লেজার পরবেন, শীতের দিনে সোয়েটার গ্লাভ চাদর যার পছন্দ তিনি তাই পরবেন, কিন্তু সামাজিক ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ সমান থাকবো আল্লাহ চাইলে। দেখেন বৈষম্যের শিকার হয়ে বাইগুলা পড়তে বসছিল এই মাত্র। তো আমরা আল্লাহর দরবারে বৈষম্য থেকে পানা চাই। এখন এই বৈষম্যহীন দেশটা গড়বে কে? প্রধানমন্ত্রী হলেই আমার বাড়ি যে জায়গায় বন্যার স্রোত, উন্নয়নের স্রোত চলে যাবে সে জায়গায় সারা বাংলাদেশের সম্পদ টেনে টুনে এনে ওখানে ঢুকাই দেওয়া হবে। তাইলে বৈষম্যহীন সমাজ হবে কেমনে? যুক্তি হলো যে সাবেক আমলে আমার এলাকা ছিল বঞ্চিত, এখন অতীতের কাজা কাফারা সব আমার আদায় করতে হবে। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি জনগণের মনে ভালোবাসা আমাদের প্রতি সমর্থন তৈরি করে দেন, তাহলে আমরা এমন বাংলাদেশ গড়ব যেই বাংলাদেশে প্রধানমন্ত্রীর জেলার আগে অন্য জেলাকে আগে চোখ দিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। তবে প্রধানমন্ত্রীর জেলাও বঞ্চিত হবে না, তারাও তাদের ন্যায্য অংশ পাবে ইনশাআল্লাহ। কারণ প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওই জেলাকেও বঞ্চিত করার কোনো অধিকার নাই। কিন্তু রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দুন চুরি, ওই চুরি করতে দেব না আমরা কাউকে। যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দেন, আল্লাহ ভালো জানেন, প্রিয় জনগণ তারা বিবেচনায় নেবেন। যদি সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা দুর্নীতি করব না, দুর্নীতি হতে দেব না। বলবেন তার কি কোনো প্রমাণ আছে? একটু আছে তো ভাই। 2001 থেকে 6 সাল জামাতে ইসলামের যে দেশপ্রেমিক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালতে, তারা তো 2 জন 3 মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বলেন বাংলাদেশের কেউ কোনো দুশ্মনও আমাদের তাদের হাতে একটু দুর্নীতির গন্ধ লাগাইতে পেরেছে? পারে নাই। কেন? একটাই কারণ, তারা আল্লাহকে ভয় করে। আমরা আশা করব যাদের হাতে আগামীতে দায়িত্ব আসে তারা যেন আল্লাহকে ভয় করে চলে। যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে আল্লাহর ভয় আর দুর্নীতি দুইটা পাশাপাশি চলতে পারে না। দুর্নীতি তখন দুর্নীতির মৃত্যু হবে এবং সুনীতির জয় হবে ইনশাআল্লাহ। আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা কুড়া শিক্ষা ব্যবস্থা বানানো হয়েছে। মাস্টার্স, তারপরে গ্র্যাজুয়েশন, ওইদিকে কামিল, আলেম, ফাজেল, এই সমস্ত ডিগ্রি নিয়ে লোকেরা দুয়ারে দুয়ারে ঘুরে একটা ন্যায্য চাকরি পাওয়ার আশায়। 2টা কারণে পায় না। একটা কারণ হলো মামু এবং খালার ঠেলায় আর বাসে না। আরেকটা কারণ হলো সে যে সার্টিফিকেটটা নিয়ে এসেছে এইটা তার সার্টিফিকেটের সাথে তার কোয়ালিটি প্রমাণ হয় না। কেন হয় না? 2টি কারণে হয় না। প্রথম শিক্ষা ব্যবস্থা হচ্ছে নৈতিকতাবিহীন শিক্ষা ব্যবস্থা, বুকবাদী শিক্ষা ব্যবস্থা। এই বুকবাদী শিক্ষা ব্যবস্থা তাকে শিখিয়েছে বড় পণ্ডিত হয়ে সূক্ষ্মভাবে কিভাবে রাষ্ট্রের ধন চুরি করতে হবে। 2 নম্বর কারণ হলো চুরিটাও তো ভালো করে শিখবে, বুতা কাশি নিয়ে বের হয়ে গেছে, মানে ওখান থেকে জাগতিক শিক্ষাটাও ভালো নিতে পারে না। এই 2 জায়গাকেই প্রপারলি ডেলে সাজানো হবে যাতে বাংলাদেশের শিক্ষা দুনিয়ার জন্য অনুসরণীয় হয়। এখন আমাদের দেশ থেকে দুনিয়ার বিভিন্ন দেশে লোক যাওয়ার জন্য পাগল হয়ে যায় শিক্ষার জন্য, উচ্চতর শিক্ষার জন্য, কিন্তু আমাদের দেশে লোক আসতে চায় না। কেন চায় না? এই দুর্বল শিক্ষা কেউ নিতে চায় না, এই জন্যই আসতে চায় না। এমন একটা শিক্ষার মডেল তৈরি করতে হবে যে দুনিয়ার মানুষেরাও যেন এখানে শিক্ষা নিতে আসে। এটা ছিল তো, এক আমলে তো ছিল, দুনিয়ার মানুষ তো এখানে আসতো, জাপাইয়া পড়তো, এমনি এমনি তো আসে নাই। এই দেশের এই অঞ্চলের কোয়ালিটি ছিল, এই জন্যই তো এসেছে। আমার সম্মানিত ভাইরা, আমরা এমন বাংলাদেশ গড়ব যে বাংলাদেশে মসজিদ পাহারার দরকার হবে না, মন্দির, মঠ, চার্চ, প্যাগোডা কোনোটাই পাহারার দরকার পড়বে না। সকল ধর্মের মানুষ তার ধর্ম, তার কর্ম সে তার মতো করে চলবে, সেখানে কেউ হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাবে না। তবে এটা ঠিক, ধর্মের নামে কেউ অন্যের ধর্মের ব্যাপারে হিংসা এবং বাড়াবাড়িও করবে না। মাঝে মাঝে উস্কাইয়া দেওয়া হয় মানুষের অনুভূতিকে। এরা দুষ্ট, যারা এটা উস্কাইয়া দেয় এরা সুস্থ মস্তিষ্কের মানুষ না, এদের ভিন্ন এজেন্ডা আছে, এগুলো আমরা করতে দেব না। প্রিয় ভাইরা, এখানে আপনারা অনেকে ফ্ল্যাগ নাড়বেন, নেড়েছেন, হয়তো বা আবার নাড়বেন। 2টা ফ্ল্যাগ ছাড়া কোনো ফ্ল্যাগ এখানে উঠবে না। একটি বাংলাদেশের ফ্ল্যাগ আর একটা বাংলাদেশ জামাতে ইসলামের লোগো সম্বলিত ফ্ল্যাগ। এর বাইরে মেহরবানি করে কোনো ফ্ল্যাগ এখানে উড়াবেন না। কারো হাতে থাকলে এটা নিচে রেখে দেবেন। আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, এই যে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত
একটা বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখি, যুব সমৃদ্ধ একটা সমাজ গড়ার স্বপ্ন দেখি, এই সমাজটা গড়বে কে? এই সমাজটা আপনাদেরকেই গড়ার দায়িত্ব নিতে হবে। আপনারা বলেছেন যারা যে এক আল্লাহ, আমরা এক আল্লাহর পর ভরসা করে সামনে এগোতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ অনুসরণ করতে চাই। আমাদের নিজের জীবনে আগে এটা প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠা করার পথে অনেক সমালোচনা শুনবেন, অনেক বাধা আসবে। জামাতে ইসলামীকে বলা হবে এটা প্রতিক্রিয়াশীল শক্তি। জামাতে ইসলামী প্রতিক্রিয়াশীল হলে 15.5 বছর জামাতে ইসলামীর উপর যে অত্যাচার, যে নির্মম নির্যাতন, যে জুলুম হয়েছে, দল হিসাবে চিন্তা করুন তো এই ক্ষতিটা আর কার হয়েছে? 1-2 করে শীর্ষস্থানীয় 11 জন নেতাকে হত্যা করা হয়েছে। তাদের রক্তে ভেজা আজকের এই বাংলাদেশ। তাদের সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে, তাদের রক্ত ভেজা এই বাংলাদেশ। আমাদের প্রত্যেকটা অফিসকে সিলগালা তালাবদ্ধ করে রাখা হয়েছে, একটা মুহূর্তের জন্য আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এটা অন্য কারোর জন্য হয়নি। আমাদের নিবন্ধন সংগঠনের কেড়ে নেওয়া হয়েছে, এটা কারো হয়নি। শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এইটাও কারো হয়নি। হ্যাঁ, হয়েছে অন্য সকল দলের, সরকারের প্রতিপক্ষ আলিম উলামা সহ বিভিন্ন দল সহ মানুষ খুন করা হয়েছে, গুম করা হয়েছে, তা আমাদেরও করা হয়েছে। কিন্তু এই 4 জিনিস আর কারো করা হয়। কেন এত জ্বালা আমাদের উপর? ওই যে প্রথমেই বলেছি, বাংলাদেশ জামাতে ইসলামী পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কারো সাথে আপোষ করেনি, কারো সাথে আপোষ করছে না, এবং ইনশাআল্লাহ কারো সাথে আপোষ করবে না। এই কারণেই জামাতে ইসলামের এই উপরে আক্রোশ ছিল। সম্মানিত ভাই ও বোনেরা, বলা হয় এরা যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদেরকে ঘরের বাইরে আসতে দেবে না। একজন সাংবাদিক মহিলা আমাকে প্রশ্ন করেছেন, আপনারা ক্ষমতায় গেলে দেশটা কি আফগানিস্তান হবে না পাকিস্তান হবে? আমি বললাম ইনশাআল্লাহ বাংলাদেশ হবে, ভালো বাংলাদেশ হবে। এটা আফগানিস্তানও হবে না, পাকিস্তানও হবে না। আপনি এর দ্বারা কি বলছেন? তিনি বললেন আপনারা ক্ষমতায় গেলে মহিলাদেরকে পেশাগত দায়িত্ব পালনে দেখতে চাইবেন না, সবাইকে আপনারা বুরকা পরার কথা বলবেন। আমি বললাম মহিলারা তাদের যোগ্যতার প্রমাণ দিবেন, পেশাগত দক্ষতার প্রমাণ দিবেন, 2টা ভালো জিনিস সাথে পাবেন। একটা হচ্ছে মর্যাদা, আর একটা হচ্ছে নিরাপত্তা। এখন সমাজে সেই মর্যাদাও দেওয়া হয় না, নিরাপত্তা তো নাই। তখন সব জিনিসের সাথে এই 2টাও নিশ্চিত করা হবে। কেন তারা পারবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে মহিলাদেরকে সুযোগ দিয়েছেন যুদ্ধ করার। আমরা কে মহিলাদেরকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখার? আর মহিলারা ঘর থেকে বের হবে না? তার সামাজিক দায়িত্ব নাই, তার পেশাগত দায়িত্ব নাই? উম্মাহাতুল মুসলিমিন, উম্মতের উস্তাদের কাজ করেছেন, তারা কেন শিক্ষকতার কাজ করতে পারবে না? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে তাদেরকে পরামর্শে সামিল করেছেন, তারা কেন রাষ্ট্রের সিদ্ধান্তে সামিল থাকবেন না? ইনশাআল্লাহ মর্যাদার সাথে, নিরাপত্তার সাথে তারা সেদিন এই নতুন বাংলাদেশের একজন নাগরিক হয়ে তারা গর্ববোধ করবেন যে আমি এমনই একটা বাংলাদেশের নাগরিক, ইনশাআল্লাহ। সম্মানিত কুমিল্লাবাসী, যদিও এখানে আমাদের দলীয় সহকর্মীরাই আছেন, হয়তো বাইরে কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের কথা শুনতে পাচ্ছেন, কিন্তু আমি ধরে নিচ্ছি আপনারা কুমিল্লাবাসীর প্রতীক, প্রতিনিধি। এই জন্য আমি আপনাদেরকে এইভাবেই অ্যাড্রেস করছি। আজকের এই আওয়াজ আমাদের সহকর্মী বোনেরাও শুনতে পাচ্ছেন। অনুরূপ আরেকটি প্যান্ডেলে তাদের আয়োজন করা হয়েছে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, সৃষ্টির সূচনা হয়েছে একজন পুরুষ এবং একজন মহিলাতে, এবং আল্লাহর সৃষ্টিতে শুধু মানুষ নয়, প্রত্যেকটি প্রাণীর জুড়া আল্লাহ পয়দা করেছে, প্রত্যেকটি উদ্ভিদের জুড়া আল্লাহ পয়দা করেছে। আমি দায়িত্ব নিয়ে সায়েন্সের একজন ছাত্র হিসেবে বলছি, প্রত্যেকটি উদ্ভিদের জুড়া আছে। আল্লাহ বেজুড় কোনো কিছুই পয়দা করেন। তা আল্লাহ তাআলা এই জুড়া কেন পয়দা করেছেন? এই জুড়া মিলেই তার সৃষ্টিকে আল্লাহ তাআলা সৌন্দর্য দান করেছেন, পূর্ণতা দান করেছেন। অতএব সেই পূর্ণতা নিয়েই বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীর গৌরবের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা জাতীয় ঐক্য চাই, কোনো বিভেদ চাই না, বৈষম্য চাই না, কিন্তু
অন্যায় যদি আমার দলও করে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবই, আমি চুপ থাকব না। অন্যায় যে করবে আমাকে আওয়াজ দিতেই হবে। অন্যায় করলে আওয়াজ না দিলে অন্যায়কে উৎসাহিত করা হবে, অপরাধীদেরকে এগিয়ে দেওয়া হবে অপরাধ করার জন্যে। আমরা তা পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। যিনি অপরাধ করবেন অবশ্যই আওয়াজ দেব। আলহামদুলিল্লাহ, এই পরিবর্তনের সাথে সাথে এই মজলুম দলটি বলেছিল আমরা অসহিষ্ণু নই, আমরা সহিষ্ণু, আমরা ভালোবাসার বাংলাদেশ গড়তে চাই। আমরা আমাদের সহকর্মীদেরকে, শুভাকাঙ্ক্ষীদেরকে বলেছিলাম আপনারা মেহেরবানি করে শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ গঠনে অংশগ্রহণ করুন। বাংলাদেশের 56,000 বর্গমাইলের কোথাও 1 ইঞ্চি জায়গার উপর জামাতে ইসলামের কর্মী সমর্থকরা মানুষের কাছে চাঁদা চেয়েছে অথবা জুলুম করেছে 5 তারিখের পরে এটা কেউ বলতে পারবে না। যদি কোনো জায়গায় তার ব্যতিক্রম হয় মেহেরবানি করে আমাদেরকে জানিয়ে সাহায্য করবেন। সরকারের, প্রশাসনের, পুলিশ বাহিনীর কারোই দরকার হবে না, বিচার কারে কো ইনশাআল্লাহ দেশের জনগণ দেখবে। আমরা ভোগের জন্য রাজনীতি করি না, পদের জন্য রাজনীতি করি না, মানুষের মালিক বনে যাওয়ার রাজনীতি করি না। আমরা রাজনীতি করি মানুষের খাদেম হওয়ার রাজনীতি, সেবার রাজনীতি। এই জন্য এত নির্যাতিত, এত জুলুমে নিষ্পেষিত একটা দল আপনারা দেখেছেন, যেখানেই প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, খরা, বন্যা, দুর্যোগ, অ্যাক্সিডেন্ট, জামাতে ইসলামী সবার আগে গিয়ে বলেছে লাভবায়ক, আমরা হাজির। আহত নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে বলেছে আমরা আপনাদের সাথে আছি। এবারও যারা শহীদ হয়েছে বিগত আন্দোলনে, প্রত্যেকটি পরিবারে, আমরা দল দেখি নাই, ধর্ম দেখি নাই, আমরা সম্মান করে তাদের পরিবারের কাছে গিয়েছি, তারা আমাদেরকে গ্রহণ করেছেন, আমরা সম্মানিত হয়েছি। আমরা তাদের পাশে দাঁড়িয়ে বলেছি শহীদ পরিবার জাতির সম্পদ, আমরা অবশ্যই আপনাদের সাথে আছি, পাশে আছি, একসাথে আছি, পরিবারের সদস্য হিসেবে আছি। কোনো জায়গায় এমন হয়েছে একজন রিক্সা চালক ভাই শহীদ হয়ে গিয়েছে, তার 6 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কেঁদে কেঁদে বলছে আমার গর্বের সন্তানের কি হবে, দুনিয়ায় সে কারে বাবা ডাকবে। অন্য মানুষের বাচ্চাগুলো যখন তাদের বাবার মুখের দিকে তাকাইয়া লাফালাফি করবে, আমার বাচ্চা তখন কি করবে? আমার এই গরিবের সংসারে আমরা তো ভালোই ছিলাম, এখন কি হবে? রাজশাহী সেই মেয়েটাকে বলেছিলাম মা, এখন আমরা তো এই পরিবারের সদস্য, তুমি, তোমার বাচ্চা এবং তোমার পরিবার, জামাতে ইসলামী যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সম্পদ, আমরা খেলে তোমরাও খাবে। আমাদের সন্তানরা লেখাপড়া করলে একই মানের লেখাপড়া তোমার সন্তানও করবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে তার কুলে আলহামদুলিল্লাহ একটা পূর্ণিমার চাঁদ, একটা বাচ্চা এসেছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে তাইয়্যিব হায়াত দান করবে। তার বাপের মতো সেও যেন জাতীয় বীর হতে পারে। তার বাবা লড়াই করতে গিয়ে এইটা চিন্তা করে নাই যে আমি রিক্সাওয়ালা, আমি মরে গেলে আমার পরিবার কেমনে চলবে, বরঞ্চ সে চিন্তা করেছে আমার জীবন যদি আমার জাতির হায়াত এনে দেয় তাইলে আমি আমার জীবন দিয়ে দেব। এ ঘটনার পর আমরা গিয়েছি, আমাদের তাহের ভাই গিয়েছেন বিভিন্ন হসপিটালে দেখতে, হাত নাই, পা নাই, চোখ দুটো নাই, পাশে বসে বিছনায় বসে জিজ্ঞেস করেছি তোমার কেমন লাগে, বলে যে আমি হ্যাপি, আমি খুশি। বললাম তুমি হাত হারিয়ে, পা হারিয়ে, চোখ হারিয়ে খুশি? বলে যে হ্যাঁ আমি খুশি। কেন ভাই তুমি খুশি? বলে যে আমার দেশ স্বাধীন হয়েছে। তাদেরকে বললাম আগামীতে জাতির প্রয়োজনে আর তো তোমাদের করার কিছু নেই, তোমরা তো সব উজাড় করে দিয়ে দিস। কেন নাই? হাত একটা গিয়েছে, জাতির প্রয়োজনে দ্বিতীয়টা দেওয়ার জন্য প্রস্তুত আছে। যেই জাতির সন্তানেরা এইরকম জীবন দেওয়াকে জাতির স্বার্থে পছন্দ করে, আমরা বিশ্বের সকলকে অনুরোধ করব তাদের দিকে লাল চোখ তুলে তাকাবেন না। জীবনের চাইতে মরণ শাহাদত জাতের কাছে প্রিয়, তাদেরকে ধমক দেওয়ার চেষ্টা করবেন না। প্রিয় কুমিল্লাবাসী, পুলিশের হাতে কি আমরা নির্যাতিত হইনি? হয়েছে। কিন্তু এবারকার এই পরিবর্তনের পরে অনেক পুলিশ বিভিন্ন কারণে তারা কর্মস্থলে যেতে ইতস্তত করছিলেন। আমরা বলেছি অতীতের কারো যদি কোনো অপরাধ থাকে সেইটা আদালত আছে, বিচার আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানুষ আছে, তারা দেখবে। কিন্তু এখন দেশ চলতে হবে, আপনারা আসেন, আপনাদের দায়িত্ব পালন করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব।
আপনারা কি সেই সহযোগিতা করেছিলেন? করেছেন। আমরা কারো অন্যায়ের মানে ওই রকম ক্ষমা করে দিচ্ছি না, কিন্তু দেশ তো চলতে হবে। দেশ চলতে গিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করেছি, আমরা তো কই প্রতিশোধ নেইনি। অনেকে বলে যে রাজপথে অতীতে পুলিশের সাথে আপনাদের সমস্যা হয়েছে, হবে তো। পুলিশ যদি অন্যায়ভাবে শান্তিপূর্ণ মিছিলে এসে আমাকে আঘাত করে, তাইলে এই আঘাত ফিরায় দেওয়ার দায়িত্ব আমার আছে। পুলিশ কেন আমার শান্তিপূর্ণ মিছিলে আঘাত করতে আসবে? তারাই তো এই কাজটা ঠিক করেন নাই। আমরা আশা করব আগামীর বাংলাদেশ এই পুলিশেরও বাংলাদেশ, এটা সেনাবাহিনীরও বাংলাদেশ, এটা নাগরিকদের বাংলাদেশ, এটা আমাদের সংবাদকর্মীদের বাংলাদেশ, এটা জাতি পেশা সকলের বাংলাদেশ। এই বাংলাদেশে যেন সবাই সবাইকে আমরা সম্মান করে চলতে পারি। আজকেও পুলিশের কর্মকর্তাদের সাথে আমার মোলাকাত হয়েছে। আমি বলেছি আপনারা এসেছেন, খুশি হয়েছে। বার্তা আমাদের পরিষ্কার, আমরা কারো কোনো আনুকূল্য চাই না, তবে আমরা কোনো ডিপ্রাইভ হতে আর চাই না। আমরা ফেভারিজমও চাই না, আমরা ডিসফেভারিজমও চাই না। আপনারা ন্যায় করে থাকেন, আমাদের সম্পূর্ণ সমর্থন এবং সহযোগিতা আপনারা পাবেন। কিন্তু অন্যায় করলে সেই আমরাই কিন্তু সবার আগে আবার প্রতিবাদ করব। এটি আমাদের ধর্ম। অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলতে পারে না। এর মানে আমি এটা বলছি না যে আমাদের কোনো ভুল হয় না, আমরা কোনো অন্যায় করি না, না তা আমি বলবো না। আমরা মানুষ, আমাদের ভুল অবশ্যই হয়। সেই ভুল আপনি ধরিয়ে দেন, আমরা কথা দিচ্ছি এটা সংশোধন করব ইনশাআল্লাহ। আমি যদি অপরাধ করি আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান, আমি কথা দিচ্ছি সেই বিচারকে আমি সম্মান দেখাবো ইনশাআল্লাহ। কিন্তু আমি অপরাধ করি নাই, জোর করে আমাকে অপরাধী বানাবেন, তা জামাতে ইসলামী অতীতেও মানে নাই, আগামীতেও মানবে না। বহু চেষ্টা করা হয়েছে নেতৃবৃন্দকে মাথা নত করানোর। নেতৃবৃন্দ বলেছেন যে আলহামদুলিল্লাহ আমরা গোলাপের বাগানে প্রবেশ করতে যাচ্ছি, মাথা নত করার কোনো প্রশ্নই উঠে না। ফাঁসির রশি আমাদের কাছে অত্যন্ত প্রিয়, যদি সেই রশি আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। সেই রশি যদি ন্যায়ের পক্ষে হয়, অসত্যের বিরুদ্ধে হয়, জাতির কল্যাণে হয়, দেশপ্রেমের জন্য হয়, রশি 100 নয় 100টা মাথা পেতে নিতে রাজি আছে। সম্মানিত ভাই ও বোনেরা, আমি মিডিয়ার ভাইদের প্রতি দুটি অনুরোধ জানাতে চাই। মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ, আর মিডিয়ার সাথে যারা কাজ করেন কর্মকর্তা এবং সাংবাদিক বন্ধুগণ, তাদেরকে বলা হয় জাতির বিবেক। মানুষ বলে যে দুনিয়ায় একটা আদালত সবচেয়ে ভালো আদালত, এটার নাম বিবেকের আদালত। কথাটা সঠিক কিনা? বিবেক আল্লাহর দান। অন্য অবুঝ প্রাণী আর মানুষের মধ্যে একটা কারণেই তফাৎ, যে ওই প্রাণীগুলোকে আল্লাহ বিবেকের নিয়ামত দেন নাই যেটা আল্লাহ মানব জাতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বিবেক যেদিন কাজ করবে না, সেদিন ওই প্রাণী আর আমার মাঝে আর কোনো তফাৎ থাকবে না। সেটা সাংবাদিকই হোক আর আমিই হই, যেই হই, ওই মানুষ হিসাবে তিনি আর পরিচিত হবেন না। আমরা জানি 15.5 বছর, এমনকি এর আগের 2 বছরও স্ক্রিপ্ট ধরে দেওয়া হতো, আপনারা কি পড়বেন আর কি লিখবেন। এখন সেটি নেই। আপনারা কুলা চোখে দেখবেন আর কুলা মনে ভাববেন। আপনার বিবেক দিয়ে আপনি সাজাবেন, আবেগ দিয়ে নয়, অতীতের কোনো বদ্ধমূল ধারণা দিয়ে নয়, বরঞ্চ বর্তমানের বাস্তবতা দিয়ে আপনারা আপনাদের নিউজগুলোকে সাজাবেন। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সাজাচ্ছেন। মাঝখানে মাঝে মাঝে কেউ পিছলা, ওই কাদামাটিতে পা পিছলে যায় এবং পড়ে যান কেউ কেউ। ওনারা পড়তে গিয়ে আমারও ফেলে দেন। ভাই আমারে আর এইভাবে ফেলবেন না, আপনারা সাহায্য করুন, দুইভাবে সাহায্য করুন। আমাদের এবং আমাদের সহকর্মীদের বক্তব্যগুলো অবিকল জাতির কাছে পৌঁছে দেন। আমরা ভুল করলে জাতি বিবেচনা করুন। আবার যদি আপনার কাছে আমাদের কোনো ভুল ধরা পড়ে, আপনি আমাদেরকে বলুন, গঠনমূলক সমালোচনা করুন, অবশ্যই করবেন। কেন করবেন? সমালোচনা না করলে তো আমাদের সংশোধন হবে না। আমরা তো ভুলের ঊর্ধ্বে নই। আমরা সমালোচনার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, উৎসাহিত করব, অভিনন্দন জানাব যখন গঠনমূলক সমালোচনা আপনাদের কাছ থেকে আসবে, যেটা জাতির কল্যাণে লাগবে, সেই সমালোচনাটা আপনারা করবেন। আরেকটা অনুরোধ জানাবো, আপনাদের দায়িত্ব হচ্ছে 4 ডাইমেনশনাল ভিশন, অর্থাৎ চতুর্দিক থেকে দেখতে হবে, সামনা, পিছন, 2 সাইড। আপনারা চতুর্দিকে চোখ ঘুরাইয়া দেখবেন, আপনারা একদিক থেকে দেখবেন না। চতুর্দিক থেকে যখন দেখবেন, পুরো বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তখন কালো না সাদা সেইটাও বুঝে ফেলবেন।
স্বয়ং আমিও যদি কালো হই আমাকেও ছাড় দেবেন না। কালোকে অবশ্যই ধরতে হবে, কালোকে সাদা বানাতে হবে, অথবা কালোকে এই জমিন থেকে, এই সমাজ থেকে তাড়াতে হবে। কালোর জায়গায় এই জমিনে হবে না। এই কালো মানে আমার মতো গায়ের রং যাদের কালো, আমি তাদের কথা বলছি না। এই কালো মানে চরিত্রের কালো, চিন্তার কালো। এই কালো চরিত্র এবং চিন্তার কালো যাদের থাকবে, এদের কোনো জায়গা আমরা বাংলাদেশে দিব না ইনশাআল্লাহ। এই ব্যাপারে সবচেয়ে ভালো দায়িত্ব পালন করতে পারবেন সাংবাদিক বন্ধুগণ। এই জন্য আগেও বলছি, এখনো বলবো যে আসুন আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এই ব্যাপারে আপনারা পিছপা হবেন না, সে যেই হোক, কোনো অসুবিধা নেই। আপনারা জাতির চতুর্থ স্তম্ভ, এই স্তম্ভটা মজবুত হলে জাতি মজবুত হবে ইনশাআল্লাহ। আমরা সেই ঐক্যের, সাম্যের এবং বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য সকলের সহযোগিতা চাই। আমার সহকর্মীরা, আপনারা সবাই কি এরকম একটা বাংলাদেশ চান? শিওর? হাত তোলেন তো দেখি সবাই। বুঝে শুনে উঠিয়েছেন? হ্যাঁ, হাত নামান। যদি এরকম একটা বাংলাদেশ চেয়ে থাকেন, মনে রাখবেন আপনাদের ত্যাগ শেষ হয়ে যায়নি, আরো বহু ত্যাগ আপনাদেরকে স্বীকার করতে হবে। আপনারা সেই ত্যাগের জন্য প্রস্তুত আছেন? প্রস্তুত থাকুন। আমি আপনাদের দুর্বল ভাই হিসেবে আমি আপনাদের সাথে প্রস্তুত আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাকে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বলেছেন, প্রধান উপদেষ্টার পাশে দেখে মানুষ মনে মনে ভাবে উনিও বোধহয় খুব শক্তিশালী মানুষ। আমি আসলে খুবই দুর্বল মানুষ। আমি অনেককে শক্ত করে কুচা দিয়ে কথা বলতে পারি না বলে অনেকে আবার গাল বেজার করে যে উনি আরো ধারালো চৌকস কথা বলে না কেন। আমি পারি না, যে আমাকে ক্ষমা করে দেবেন। কথা যেভাবে আমার মা বাবা আমাকে শিখিয়েছেন, যে শিক্ষা আমি আমার উস্তাদদের কাছে পেয়েছি, যে শিক্ষা আমার সমাজ আমাকে দিয়েছে, কথা তো আমাকে সেভাবেই বলতে হবে। আমি আসলে সেই অর্থের কোনো মানুষ নই। তবে একটা কথা আপনাদেরকে বলতে পারি, উনি আরেকটা কথা বলেছেন, আমি মনে করছি আমার ব্যাপারে বেশি হয়ে গেছে। তিনি বলেছেন 24-এর এই যুদ্ধের আমি সেনাপতি ছিলাম। না, আমি সেনাপতিদের পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম যে আমি তোমাদেরকে পানি পান করাতে এসেছি। হ্যাঁ, এটা বলতে পারি। আলহামদুলিল্লাহ, ওরাও রাত্রে ঘুমায় নাই, আমিও রাত্রে ঘুমাই নাই। ওই ফাঁকে ফাঁকে 1 ঘন্টা 8 ঘন্টা করে ট্রিপ মেরেছি ঘুমের, কারণ ওই সময় ঘুমাবার সময় ছিল না, ওই সময় জেগে থাকার সময় ছিল। ওই সময় ঘুমাইলে সর্বনাশ হয়ে যেত। প্রিয় সম্মানিত বন্ধুগণ, যেই জাতির নেতৃবৃন্দ সজাগ থাকে সেই জাতি শান্তিতে ঘুমাইতে পারে, আর যে জাতির নেতৃবৃন্দ ঘুমিয়ে পড়ে সেই জাতিরা আর কোনো শান্তি থাকে না, ঘুম হারাম হয়ে যায়। যারা এই জাতিকে নেতৃত্ব দিতে আসবেন তাদেরকে অনুরোধ করব, হাতে লাঠি নেওয়া চৌকিদার হিসাবে আসবেন, হাতে বন্দুক নেওয়া খুনি হিসাবে কেউ আসবেন না। মানুষের ভোট নেওয়ার আগে পায়ে ধরে বাবা ডাকবেন, আর ভোট নেওয়ার পরে মালিক হয়ে তার উপরে ছড়ি ঘুরাবেন, এই মানসিকতা আর দেখাবেন না। এটা বাংলাদেশের জনগণ একবারের মতো প্রত্যাখ্যান করেছে। এই রূপে যেই আসতে চাইবে তিনি বারবার প্রত্যাখ্যাত হবেন। সুতরাং আসতে হবে সত্যিকার অর্থে সেবকের পোশাক পরেই আসতে হবে, মন নিয়ে আসতে হবে। বাংলাদেশ জামাতে ইসলামের জন্য দোয়া করবেন। আমরা এই দেশ এবং দেশের জনগণের একটু খেদমত করতে চাই। আল্লাহ যদি এই খেদমতের জন্য আমাদেরকে উপযুক্ত মনে করেন, তাহলে দেশবাসীকে যেন আমাদের ভালোবাসার পাত্র বানিয়ে দেন। এই দেশবাসীর অন্তরে যেন আমাদের জন্য কিছু দোয়ার জায়গা আল্লাহ তৈরি করে দেন। আমাদের যে শহীদরা দফায় দফায় রক্ত দিয়েছেন সেই 71 সাল থেকে, আমি সবাইকে স্মরণ, যারাই রক্ত দিয়েছেন দেশের জন্য, জাতির জন্য, তাদের রক্তের ঋণটা যেন আমরা পরিশোধ করার সুযোগ পাই। আল্লাহ যেন এই তৌফিকটা আমাদেরকে দান করে। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কুমিল্লাবাসীর প্রতি রহম করুন। তাদের 2টা ন্যায্য দাবি থেকে কুমিল্লাবাসীকে দূরে রাখা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। তাদের দাবি অবিলম্বে বাস্তবায়িত হোক, আমরা দোয়া করি। আরও যে দাবিগুলো সঙ্গত দাবি আছে অন্যান্যদের মতো, সারা দেশের মতো, সেই দাবিগুলো তাদের বাস্তবায়ন, ওটাও দোয়া করি।
আমরা সমতার, ন্যায্যতার, ভালোবাসার, অহিংসু একটা বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী কুমিল্লাবাসী, লক্ষ জনতার এই জনসমুদ্রে এখন সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর সংগ্রামী আমির, কুমিল্লা ৬ নির্বাচনী এলাকার গণ মানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জননেতা জনাব কাজী দ্বীন মোহাম্মদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তায়ের সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ উপস্থিত আমাদের একান্ত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সর্বপ্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাঠে 20 বছর পর আমরা একটি সুন্দর আল্লাহ তাআলার মেহেরবানিতে কর্মী সম্মেলন করার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। মহান আল্লাহ তাআলাকে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, এরপর আমি শুকরিয়া আদায় করছি আমির জামাত কষ্ট করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলকে নিয়ে যথা সময়ের মধ্যে আজকের আমাদের সম্মেলনে এসে আমাদের সামনে দিক নির্দেশ বক্তব্য রাখলেন। এই জন্য আমি আমির জামাত সহ সকল নেতৃবৃন্দের প্রতি শুকরিয়া আদায় করছি এবং দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সম্মানিত আমির জামাত, তিনি অনেক জায়গায় সফর করেন, তাকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন, সকল আপদ বিপদ থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, জামাত ইসলামীকে যেন আল্লাহ তাআলা সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। সম্মানিত আমির জামাত, বিশেষ করে আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিমুল্লাহ সহ মাওলানা মতিউর রহমান নিজামী সহ সর্বশেষ আমাদের নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব সহ যাদেরকে তৎকালীন সরকার, স্বৈর সরকার অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে, তাদের প্রত্যেকের হত্যার আমরা বিচার চাই, বিচার দাবি করছি। সমাজের ভাইয়েরা, আপনারা সকলে কষ্ট করে এসেছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ দিয়ে সকলের কাছে শুকরিয়া আদায় করে দোয়া আছে আমি আমার আজকের সমাপনী বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি এবং আজকের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।